চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় নির্বাচন প্রার্থীর বৈধতার আপিলে পূর্ণাঙ্গ শুনানি শেষে আজকে রায় ঘোষণা করেছেন দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ। সকলের ঐকমত্যের সিদ্ধান্তের ভিত্তিতে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি থাকার কারণে তার প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেছেন এবং প্রথম রিটার্নিং অফিসার ২রা জানুয়ারি ২০২৬ সালে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন। তার বিরুদ্ধে আপিল করা হয়। ওই আপিলে 18 জানুয়ারি ২০২৬ সালে ওই আপিল নামঞ্জুর করে তার প্রার্থিতা বৈধ রাখা হয়। তার বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করা হয় 27 জানুয়ারি ২০২৬ সালে। সেখানেও তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করেন। তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি আপিল বিভাগের একটি আদেশের ভিত্তিতে। আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি ২০২৬ সালে। সেই আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হওয়ার পরে ওই আসনে কি হবে, এটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। এই মর্মে কোনো নির্দেশনা এখন দেওয়া হয়নি। তবে সাধারণত কোনো আসনে প্রথম ব্যক্তি ডিসকোয়ালিফাইড হলে সাধারণত দ্বিতীয় যিনি থাকেন, সর্বোচ্চ দ্বিতীয় যিনি থাকেন, তাকেই নির্বাচিত হিসেবে ঘোষণা করার কমন সেন্স তাই বলে। এটি সাধারণ নিয়ম। কিন্তু এর বাইরেও মাননীয় আপিল বিভাগ বিশেষ কোনো নির্দেশনা দেন কিনা এই ব্যাপারটি পরিপূর্ণ জাজমেন্ট প্রকাশিত হলে পরে বিস্তারিত জানা যাবে। আমরা মনে করছি এটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, যে ঘটনায় ঋণ খেলাপিদের প্রতি আমাদের উচ্চ আদালতের আইনকে ব্যাখ্যা করার যে নজির আছে, এই নজিরগুলোর মধ্যে আজকের ঘটনাটা বাংলাদেশে একটি নজির হয়ে থাকবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই রায় একটা যুগান্তকারী পদক্ষেপ হিসেবে গণ্য হবে। একই সাথে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের ঋণ খেলাপের প্রতি আইনকে অ্যাপ্লাই করার যে একটি পদক্ষেপ আজকে আমরা দেখতে পাচ্ছি, এতে বাংলাদেশের মানুষ আশান্বিত হবে। আমরা নিজেরাও এই রায়ে সন্তোষ প্রকাশ করছি। আমরা মনে করছি ঋণ খেলাপের দায়ে যে বা যারাই থাকবেন না কেন, কেউই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, কিংবা অংশগ্রহণ করলেও যারা করেছেন কিংবা করবেন তারা যেন সংসদ সদস্য থাকতে না পারেন। এই আইন বাংলাদেশে যথাযথভাবে কার্যকর হোক, এটাই আমরা সবসময় প্রত্যাশা করি। কোনো ব্যক্তি বিশেষ কিংবা কোনো দল বিশেষের প্রতি কোনো বিশেষ অনুরাগ বা বিরাগ নয়, এটি একটি সিস্টেম। যদি ঋণ খেলাপি কেউ থাকেন তিনি নির্বাচন করতে পারবেন না, নির্বাচিত হলেও সংসদ সদস্য থাকতে পারবেন না। এখানে তিনি নির্বাচন করেছেন কিন্তু রেজাল্ট স্থগিত ছিল। আজকে আপিল বিভাগ যে রায় দিয়েছেন তার মাধ্যমে প্রতিষ্ঠিত হলো যে ঋণ খেলাপি হলে ডিসকোয়ালিফাইড হবে। ইলেকশনে অংশগ্রহণ করলেও শেষ পর্যন্ত ঋণ খেলাপিরা আসলে সংসদ সদস্য থাকতে পারবেন না। ইট ইজ এ ল্যান্ডমার্ক জাজমেন্ট। দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট judicial pronouncement in the history of Bangladesh. We congratulate এরকম একটি আইনকে প্রতিষ্ঠিত করার জন্য। আর ঋণ খেলাপি বাংলাদেশে আপনারা জানেন ঋণ খেলাপি ঋণের মাত্রা অত্যন্ত বেশি। ব্যাংকগুলোকে ডিফালকেট করা হয়েছে। এই জায়গায় আমার মনে হয় দল মত নির্বিশেষে সকলেই আমাদের একমত থাকতে হবে যে যারা ঋণ খেলাপি থাকবেন তারা যে দলেরই হন না কেন তারা যেন নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, কিংবা অংশগ্রহণ করে থাকলেও তারা যেন
কন্টিনিউ করতে না পারেন। এই জন্য আজকের রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, সকলেই যেন আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা ভরে আমরা এই রায়কে মেনে নেই এবং এর মাধ্যমে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এটি আমরা বাস্তব নমুনা আজকে দেখতে পাই। এই ব্যাপারটাতে দুটো হতে পারে, আমরা পরিপূর্ণভাবে বুঝতে পারবো আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় হলে পরে। তারপরেও আমরা সাধারণভাবে এই কাজটি মূলত নির্বাচন কমিশন আইন অনুযায়ী পদক্ষেপ নেবেন। এখন পদক্ষেপ কি হতে পারে? একটি পদক্ষেপ কমন সেন্সের ভিত্তিতে হলো, কোন নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধানতম ব্যক্তি যদি ডিসকোয়ালিফাইড হয়ে যান, তাহলে স্বাভাবিকভাবে দ্বিতীয় সর্বোচ্চ যিনি থাকেন তিনি কোয়ালিফাইড থাকেন। এছাড়াও এখানে ভিন্ন কোনো পদক্ষেপ হবে কিনা, আমার মতে এই ব্যাপারটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে তারই প্রেক্ষিতে ইলেকশন কমিশন পদক্ষেপ গ্রহণ করবে। ওখানে দ্বিতীয় হয়েছেন জনাব আনোয়ার সিদ্দিক, যিনি জারিপাল্লা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছিলেন জনাব আসলাম চৌধুরী। এখন বাকিটা আদালত যেহেতু সুনির্দিষ্ট কোনো নির্দেশনা এখনো দেন নাই, এটা পরিপূর্ণ রায় প্রকাশ করা ছাড়া মন্তব্য করাটা সঠিক হবে। আদেশটুকু হলো যে জনাব আসলাম চৌধুরী চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তিনি নির্বাচন করেছিলেন তিনি আপিল বিভাগের একটি আদেশের ভিত্তিতে। সেখানে বলা হয়েছিল তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন, তবে নির্বাচনের ফলাফল নির্ভর করবে এই আপিলের সিদ্ধান্তের উপর। এই জন্য তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সর্বোচ্চ ভোটও পেয়েছেন। কিন্তু আজকে আপিল মামলার পূর্ণাঙ্গ রায় ঘোষিত হয়েছে। সেখানে বলা হয়েছে স্পষ্ট করে যে তিনি নির্বাচনে অযোগ্য ঘোষিত হয়েছেন, অর্থাৎ ঋণ খেলাপি হওয়ার কারণে তার প্রার্থিতা যে এলাও করা হয়েছে এটা আইনসম্মত হয় নাই, তার প্রার্থিতা বাতিল করেছে যেহেতু তিনি ঋণ খেলাপি। এবং চট্টগ্রাম 4 থেকে এই নির্বাচন হওয়ার পরেও পরিপূর্ণ রেজাল্ট প্রকাশিত হয়নি। আজকে এই রায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হলো যে তিনি নির্বাচনে অযোগ্য ছিলেন লোন ডিফালকেশনের কারণে। এই জন্য তিনি যদি নির্বাচনে অযোগ্য হয়ে যান, তাহলে সাধারণত পরবর্তী যিনি থাকেন সর্বোচ্চ ভোট পেয়েছেন তিনি সাধারণত হওয়ার কথা। কিন্তু আপিল বিভাগ পরিপূর্ণ রায় প্রকাশ না করলে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো কথা বলা যাচ্ছে না। বাকিটি হয়তো ইলেকশন কমিশন পূর্ণাঙ্গ রায় পাওয়ার পরে সিদ্ধান্ত গ্রহণ।